Hello everyone, welcome back to our channel SS Physics, and this is Aditi Gop, and today's video is the continuation of the previous video of the topic called gravitation বা মহাকর্ষ। তো আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে নিউটন কি করে আমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা দেন। ঠিক আছে, উনি কি করে আমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা দেন, যেখানে m1 ছিল দ্য মাস অফ আর্থ, ঠিক আছে, বা আমি এমই দিয়ে লিখলাম মাস অফ আর্থ, আর m2 ছিল মাস অফ দ্য অ্যাপল, ঠিক আছে, বা ma দিয়ে লিখলাম। তো আমি যদি এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের যদি আমি সংজ্ঞা চাই, তো সংজ্ঞাটা আমি কি করে বলবো? এই সংজ্ঞাটা আমি বলবো যে বিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষ বল। ধরো এখানে যদি একটি বস্তু আছে m1, ধরো এটা আমাদের আর্থ, আর এটা আছে এই অ্যাপেলটা যার ভর হচ্ছে m2, এবং তাদের মাঝখানে দূরত্ব r, তাহলে ওরা একে অপরকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে তাকেই আমরা বলবো মহাকর্ষ বল। তো এখন যদি প্রপোর্শনালিটি সাইনটাকে আমি উঠাই, তো আমি পাবো একটা কনস্ট্যান্ট যাকে বলবো আমি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটাকে আমি কি করে ডিফাইন করব? ধরো এখানে একটি একক ভরের বস্তু আছে, ঠিক আছে, ধরো এখানে একটি 1 কেজি মাসের একটি বস্তু আছে, আরেকটি বস্তু আছে সেটার মাসও 1 কেজি। দুটি একক ভরের বস্তু যদি একক দূরত্বে অবস্থান করে, তাহলে ওরা একে অপরের উপর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে, একে অপরকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে তাকেই আমি বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি এই ভ্যালুগুলো যদি এখানে পুট করি, আমি পাবো F is equals to G, কারণ m1 m2 is equals to 1, সরি m1 m2 is equals to 1, আর আরও এখানে 1, তাই জন্য আমি পাবো F is equals to G। এখন এই মহাকর্ষীয় ধ্রুবক বা G এর একটা ভ্যালু আছে, ওই G এর ভ্যালুটা কত? G এর ভ্যালুটা হচ্ছে 6.67 into 10 to the power minus 11 নিউটন into মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইন SI, ঠিক আছে, ইন SI। আবার আমি যদি এই ভ্যালুটাকে যদি আমি সিজিএসে লিখি, আমি পাবো 6.67 into 10 to the power minus 11 ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই গ্র্যাভিটেশনাল ফোর্স এই F is equals to G m1 m2 by r স্কোয়ারে কিছু প্রপার্টিজ দেখব, ওর কি কি প্রপার্টিজ আছে। তো ধরো ফার্স্ট প্রপার্টি হলো ওটা একটা সেন্ট্রাল ফোর্স। এখন এটাকে সেন্ট্রাল ফোর্স কেন বলা হয়? কারণ ধরো এখানে মাসটা আছে m1, এটা m2, আর ওদের সেন্টারের দূরত্ব হচ্ছে আমরা জানি r। তাহলে এই m1 বস্তুটা m2 বস্তুকে ওদের মাঝখানে যে সেন্টার টু সেন্টার সংযোজক একটা সরল রেখা আছে, মানে ওদের কেন্দ্রদ্বয়ের মাঝখানে যে সরল রেখাটা আছে, এই সরল রেখা বরাবর করবে। m1 বস্তুটি m2 বস্তুর উপর এদিকে বল প্রয়োগ করবে, m2 বস্তুটিও সেম ভাবে m1 এর উপর এই দিকে বল প্রয়োগ করবে। আর যেহেতু ওরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটা আছে ওটার অ্যালংকে কাজ করছে এই ফোর্সটা, তাই জন্য এটাকে সেন্ট্রাল ফোর্স বলে, ঠিক আছে। তারপরে আসছে F12 is equals to minus F of 21। এখন F12 হচ্ছে ফোর্স অন দ্য ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড, ঠিক আছে। ধরো এটা হচ্ছে F12, ফোর্স অন দ্য ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড, আর F of 21 হচ্ছে ফোর্স অন দ্য সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট। কিন্তু এখানে যেহেতু ওদের ডিরেকশনটা উল্টা, তাই জন্য এখানে একটা মাইনাস সাইন আসে, আর ওরা ম্যাগনিটিউডে ইকুয়াল হয়। ম্যাগনিটিউডে ইকুয়াল কেন হবে? কারণ হচ্ছে যে ধরো নিউটনের থার্ড ল অনুসারে আমি জানি যে ধরো আমি তোমার উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম, তুমিও আমার উপর 5 নিউটন বলই প্রয়োগ করবে, ঠিক আছে। আমরা সবাই সবার উপর বা যে কোনো বস্তু আরেকটি বস্তুর উপর সেম বল প্রয়োগ করে, তাই জন্য এরা ম্যাগনিটিউডে ইকুয়াল হয়, কিন্তু ওদের ডিরেকশনটা উল্টো হওয়ার কারণে এখানে একটা মাইনাস সাইন ইউজ হয়। আচ্ছা, এবার হলো থার্ড প্রপার্টি হলো ওরা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম থাকে, ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। এখন আমরা যদি এই সেম দুটো বস্তুকে যদি আমি ধরো জলে রাখলাম, ধরো তুমি তেলে রাখলে, অয়েলে রাখলে, আর তোমার আরেকটা বন্ধু ধরো ওটাকে একটা অরেঞ্জ জুসের মধ্যে রেখে দিল, তো আমরা দেখব এই তিনটি ক্ষেত্রেই এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো পার্থক্য হচ্ছে না।
ওটার ভ্যালু সব সময় সেমই থাকবে, ঠিক আছে? তাই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম বলা হয়। তারপরে এলো ফোর্থ নাম্বার প্রপার্টি। তো ফোর্থ নাম্বার প্রপার্টিটা হচ্ছে এটা অ্যাট্রাকটিভ ইন নেচার থাকে, অ্যাট্রাকটিভ ইন নেচার। তো আমরা জানি যে এই F ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার মতো সেম আরেকটা ফর্মুলা আছে এই ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটাকে ডিফাইন করা হয় F ইজ ইকুয়ালস টু কে, ডিফাইন না সরি লেখা হয় F ইজ ইকুয়ালস টু কে q1 q2 বাই আর স্কোয়ার, যেখানে q1 আর q2 হয় দুটি চার্জ। আর আমরা জানি চার্জ পজিটিভ আর নেগেটিভ দুটোই হয়, আর সেম চার্জেস যখন থাকে ওরা একে অপরকে রিপিল করবে, আর অপোজিট চার্জেস যখন থাকবে তখন তারা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাই জন্য ওই ফোর্সটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ দুটোই হতে পারে, ঠিক আছে? অ্যাট্রাকটিভ বা রিপালসিভ দুটোই হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এটা সবসময় অ্যাট্রাকটিভ হবে, কারণ মাসের ক্ষেত্রে এখানে পজিটিভ বা নেগেটিভের কোনো ফান্ডা নেই, আর ওরা সবসময় একে অপরকে আকর্ষণই করবে। তাই জন্য এটাতে আর ভাবার কিছু নেই, এটা অ্যাট্রাকটিভ ফোর্স ইন নেচার থাকবে। তারপরে আসছে ফিফথ প্রপার্টি। ফিফথ প্রপার্টি হচ্ছে ইট এক্সটেন্ডস আপ টু ইনফিনিটি, এক্সটেন্ডস আপ টু ইনফিনিটি। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বেশিরভাগ ক্ষেত্রে না, অ্যাকচুয়ালিতে আমরা এটা দেখি যে এটা সবসময় যে যত সিলেস্টিয়াল বডিজ আছে, যেমন চাঁদ, সূর্য, পৃথিবী, ধরো ব্ল্যাক হোল বা এরকম যারা যে জিনিসগুলো আছে, ওদের মাঝখানে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে বেশি কাজ করতে দেখা যায়। তোমার আর আমার উপরেও হবে, ঠিক আছে? ধরো আমরা জানি এখানে F ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? ধরো আমার ওয়েট হচ্ছে 60 কেজি, ধরো তোমার ওয়েট হচ্ছে 40 কেজি, ঠিক আছে? আমরাও একজন একজনের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? কিন্তু যেহেতু এই জি এর ভ্যালুটা খুবই ছোট, 6.67 into 10 to the power -11, যেহেতু এটা খুবই ছোট, তাই জন্য এই ফোর্সটা খুবই নগণ্য হবে, ঠিক আছে? তাই জন্য আমরা এই ফোর্সটাকে ফিল করতে পারি না। কিন্তু ইন কেস অফ যখন আমরা সিলেস্টিয়াল বডিজ দেখবো, যেমন চাঁদ, সূর্য, পৃথিবী বা আরো অন্য গ্রহ যারা আছে, বৃহস্পতি, মঙ্গল, যেই গ্রহগুলো আছে, ওদের ওয়েট অনেক অনেক বেশি হয়। তো তখন এই ফর্মুলাটাতে আমরা যদি জি এর মানটা কমও থাকে, তখন এই মাসের কারণে আর ওদের মাসের কারণে, তাই জন্য আমাদের কাছে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক বড় হয়ে যাবে, তখন ওটা নগণ্য হবে না, তাই জন্য তখন আমরা ওটাকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তাই জন্য বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক ডিস্টেন্সে কাজ করে। আর ওটা কতটা ডিস্টেন্সে কাজ করতে পারে? ওটা আপ টু ইনফিনিটি কাজ করতে পারে, ঠিক আছে? অনেক দূর অবধি কাজ করতে পারে। তারপর হলো উইকেস্ট ফোর্স। এটা নেচারের উইকেস্ট ফোর্সের মধ্যে পড়ে, ঠিক আছে? উইকেস্ট ফোর্সের মধ্যে পড়ে না, সরি, এটা উইকেস্ট ফোর্স ইন নেচার থাকে। এটা খুবই দুর্বল, যেহেতু আমরা দেখলাম ওটার ভ্যালুটা কত ছিল, 6.67 into 10 to the power -11, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটা এটা ছিল। যেহেতু এটা খুবই ছোট, তাই জন্যে বলা হয় যেটা উইকেস্ট ফোর্স। তারপরে এলো যেটা কনজারভেটিভ ফোর্স। এখন এটাকে কনজারভেটিভ ফোর্স কেন বলা হয়? কারণ ধরো কনজারভেটিভ ফোর্স কাদের বলা হয়? যাদের ক্ষেত্রে ওয়ার্ক ডান 0 থাকে। এখন ধরো একটা গ্রহ এখান থেকে ওর যাত্রা শুরু করেছে, ঠিক আছে? একটা গ্রহ এখান থেকে ওর যাত্রা শুরু করেছে, আর সে ঘুরতে সে আবার এখানেই এসে পৌঁছেছে, ঠিক আছে? তো ওর নেট ওয়ার্ক ডানটা কতটুকু হলো? 0, কারণ ওর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তো সেম ভাবে ধরো তুমি আরেকটা উদাহরণ যদি দিই, ধরো তুমি একটা জলের বালতিকে তুমি উপরে উঠে তুমি আর কোথাও যাওনি, ওটাকে আবার ওখানেই রেখে দিয়েছো, তাহলে ওই ক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান কত হচ্ছে? 0, ঠিক আছে? যখন ডিসপ্লেসমেন্ট 0 থাকে তখন আমাদের ওয়ার্ক ডান 0 থাকে, ওটা আমরা বলি। আর ওই ফোর্সগুলাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। যেহেতু গ্রহের ক্ষেত্রেও সেম থাকে, ওরা ঘুরে ফিরে আবার এক জায়গাতেই চলে আসে, তাই জন্য এটাকে কনজারভেটিভ ফোর্স বলা হয়, ঠিক আছে? তারপরে আমরা দেখব যে গ্র্যাভিটেশনাল ফোর্স F is equals to G m1 m2 by r square, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভেক্টর ফর্মটা কিরকম হয়? এখন আমরা যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা দেখছি, ওটা আমরা দেখছি 2D তে,
বা 2 ডাইমেনশনালি, একটা বস্তু আছে আর একটা বস্তু আছে, ওরা একের উপর বল প্রয়োগ করছে, বাস ওটাই আমরা দেখছি। আর আমরা ধরে নিচ্ছি ওরা দুইজন সেম মাধ্যমে আছে, ঠিক আছে। কিন্তু যখন তুমি এমন দুটি বস্তুর মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্সকে বের করতে চাইবে যারা ধরো 3D তে আছে, ঠিক আছে, তখন তোমার লাগবে ভেক্টর ফর্ম অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। ভেক্টর ফর্ম অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। জিএফ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ধরো এখানে একটি বস্তু আছে ভর m1, একটি বস্তু আর একটি বস্তু আছে m2, এবং এর রেডিয়াস ভেক্টরটা হচ্ছে r1 ভেক্টর, এর রেডিয়াস ভেক্টর হচ্ছে r2 ভেক্টর, ঠিক আছে। এদিকে এদিকে কাজ করছে। আর ওদের মাঝখানে আরেকটা রেডিয়াস ভেক্টর আছে যেটা হলো r ভেক্টর। এখন ধরো যে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা z অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা এখানে যে r টা আছে রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টরটা হলো পজিশন ভেক্টর অফ 2 ডিউ টু 1, পজিশন ভেক্টর অফ 2 ডিউ টু 1। আর এটাকে আমরা লিখতে পারি r ভেক্টর ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1, ঠিক আছে। আমাদের কাছে যে এই ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আমাদেরকে দিত শুধুমাত্র ম্যাগনিটিউড, ঠিক আছে, এটা আমাদেরকে দিত শুধুমাত্র ম্যাগনিটিউড। কিন্তু আমরা যখন ভেক্টর ফর্মটা দেখব, যখন আমরা ভেক্টর ফর্ম দেখব, তখন আমাদের কাছে লাগবে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, ঠিক আছে, তখনই তো হবে না ভেক্টর এটা। তো যদি আমাদের কাছে ডিরেকশনও লাগে, তখন আমরা এই f ইজ ইকুয়ালস টু g m1 m2 বাই r স্কয়ার, এটা কি আমরা মাল্টিপ্লাই করব একটা ইউনিট ভেক্টর দিয়ে। এখন ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হলো এমন একটা ভেক্টর যেটা কি দিয়ে যদি আমরা কিছুকে মাল্টিপ্লাই করি সেটার একটা ডিরেকশনও পেয়ে যায়, r ভেক্টর বাই মড অফ r, ঠিক আছে। তো আমরা যদি এখন এটাকে যেই মাত্র আমরা এটাকে দিয়ে ইউনিট ভেক্টরটা দিয়ে গুণ করলাম, তখন এটা স্কেলার থেকে ভেক্টরে চলে যাবে, ঠিক আছে। তখন আমরা পাবো f ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস অফ g m1 m2 ডিভাইডেড বাই মড অফ r এর হোল কিউব ইনটু r ভেক্টর, ঠিক আছে। কারণ এখানে অলরেডি r স্কয়ার ছিল, আর এখানে আমাদের কাছে আরেকটা r এসেছে, আর এখানে r ভেক্টর উপরে চলে গেছে, তাই জন্য আমরা পাবো এখান থেকে f ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস g অফ m1 m2 ইনটু r ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r এর হোল কিউব। এটাই হচ্ছে আমার ইন ভেক্টর ফর্মে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব কিছু প্রবলেম বা নিউমেরিক্যালস। ধরো কোশ্চেন নাম্বার 1 দেখছি আমরা এখন। কোশ্চেন নাম্বার 1টা হবে, ধরো এখানে কোশ্চেন নাম্বার 1, two particles of masses, ঠিক আছে, two particles of masses 1 kg and 2 kg are placed at a separation of 50 cm. Assuming that the only forces acting on the particles are their mutual gravitation, so find the initial acceleration of the two particles, ঠিক আছে। তো আমার কাছে একটি বস্তু আছে যার ভর হচ্ছে 1 কেজি, আরেকটি বস্তু আছে তারও ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। আর ওরা একে অপর থেকে 50 সেন্টিমিটার ডিসটেন্সে আছে, আর ওদের মাঝখানে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কাজ করছে। তাহলে আমাকে বের করতে হবে ওদের মাঝখানে মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত। এটা হলো 1 কেজি, এটা হলো ধরো 2 কেজি, দেখতে একটু সেম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 1 কেজি, এটা 2 কেজি, আর ওদের মাঝখানে ডিসটেন্স দিয়েছে তোমার কাছে 50 সেন্টিমিটার। ওদের মাঝখানে শুধুমাত্র একটা ফোর্স কাজ করছে, যেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। তো তোমাকে বলেছে যে ওদের মাঝখানে মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত, সরি ওদের যে এক্সেলারেশন আছে এই এক্সেলারেশনটা বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা জানি f ইজ ইকুয়ালস টু হয় g m1 m2 বাই r স্কয়ার। এখানে তোমার কাছে g হচ্ছে তুমি জানো 6.67 × 10⁻⁻11
নিউটন ইনটু মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে। আর m1 আর m2 এর ভ্যালু হচ্ছে 1 কেজি 2 কেজি ডিভাইডেড বাই r স্কয়ার। r হচ্ছে তোমার 50 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটারে নিই তাহলে আমি পাবো 0.5 মিটার তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই পুরো ক্যালকুলেশন করার পরে আমি এটার ভ্যালু পাবো 5.3 ইনটু 10 টু দি পাওয়ার -10 নিউটন, ঠিক আছে। এখানে কেজি কেজি কাট হয়ে যাবে আর m স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমি এটা পাবো 5.3 ইনটু 10 টু দি পাওয়ার -10 নিউটন। এটা হলো ওদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু। এখন আমাকে বলেছে ওদের মাঝখানে যে এক্সিলারেশন আছে ওই এক্সিলারেশনটা বের করতে। এখন ধরলাম আমি এটা a1 হচ্ছে acceleration of the first body due to second, ঠিক আছে। a1 কে আমি লিখবো f by m1, ঠিক আছে, force by mass of that body। তো ফোর্স আছে আমার কাছে 5.3 10 to the power -10 নিউটন, আর মাস আছে আমার কাছে 1 কেজি। তো আমি এখান থেকে পেয়ে যাব 5.3 into 10 to the power -10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে acceleration of the first body towards second body, ঠিক আছে। আর a2 যদি আমি বের করি, a2 হচ্ছে f by m2, সেম ভাবে এখানে 2 কেজি আসবে, এখানে এটাই আসবে 5.3 into 10 to the power -10 নিউটন, আর আমি ভ্যালুটা পেয়ে যাব 2.65 into 10 to the power -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে এই a1 টা হচ্ছে ফোর্স অন দা acceleration of the first body due to second, আর a2 হচ্ছে acceleration of the second body due to first, ঠিক আছে। মানে 1 কেজির যে বস্তুটা আছে সে 2 কেজির বস্তুর দিকে যেই acceleration নিয়ে এগোবে, ঠিক আছে, সেটা হচ্ছে a1, আর 2 কেজির বস্তুটা এই 1 কেজির বস্তুর দিকে যে acceleration নিয়ে এগোবে সেটা হবে a2, ঠিক আছে। সেটাই হলো আমাদের acceleration-এর ভ্যালু। তারপরে আরেকটা কোশ্চেন আছে যে given question number 2, given two identical particles are there having radius r and density rho, ঠিক আছে। দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল আছে যাদের সবকিছু সেম, রেডিয়াস দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে r এবং ঘনত্ব দিয়েছে rho, provided that they are kept touching one another, ঠিক আছে। ওদেরকে একজন একজনকে টাচ করে আছে এরকম অবস্থায় রাখা হয়েছে। তো তাদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এটা কতর সাথে প্রপোর্শনাল হবে, মানে রেডিয়াসের সাথে কি করে প্রপোর্শনাল থাকবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাকে বলেছে এখানে একটা বস্তু আছে যার রেডিয়াস হচ্ছে r, ঘনত্ব রো, আরেকটি বস্তু আছে সেম, দেখতে সেম না কিন্তু সেম ধরে নিয়ে না, আরেকটি বস্তু r, ওরও ঘনত্ব রো, আর ওদেরকে একজন একজনের সাথে টাচ করে রাখা হয়েছে। এখন বলেছে ওদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স ওটা কোনটা হবে। এ অপশন ছিল r স্কয়ার, f proportional to 1 by r square ছিল বি নাম্বার, সি ছিল f proportional to r to the power এটা ছিল 1 by r to the power 4, আর fourth অপশনটা ছিল f proportional to r to the power 4। আচ্ছা আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, আনসার পাওয়া দিয়ে কথা। আচ্ছা তাহলে এখন আমরা আরেকটি কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন নাম্বার 2, যেটাতে বলা আছে given two identical particles are there having radius r and density rho, ঠিক আছে। দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল মানে সেম পার্টিকেল আছে যাদের সব প্রপার্টি সেম, ওদের রেডিয়াস r আর ঘনত্বটা হচ্ছে রো, provided that they are kept touching one another, ঠিক আছে। ওদেরকে এমন ভাবে রাখা হয়েছে যে ওরা একে অপরকে টাচ করা অবস্থায় আছে।
তো তাদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে ওটা এটা হবে, এটা হবে, এটা না, ঠিক আছে। চলো, আমাকে বলেছে যে দুটো আইডেন্টিক্যাল বডিজ, এটা একটা, এটা একটা, ওদের সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা, সরি ওদের রেডিয়াসটা হচ্ছে r আর ঘনত্ব হচ্ছে রো। তো আমাকে বলেছে যে ওদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে ওটা কম হবে। তো আমাকে বলেছে যে ওদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে সেটা কিরকম হবে, ওটা F প্রপোর্শনাল টু 1/r², F proportional to r², F proportional to 1/r⁴, না F proportional to r⁴ হবে। আচ্ছা, তাহলে এরকম যদি আমরা নরমালি দেখি তাহলে আমরা বলে দেব যে হ্যাঁ ওটা কিরকম হবে, যে F = কত হবে, G m1m2/r² আছে, আমরা জানি এটা ফর্মুলা। তো এখানে ওদের মাঝখানে ডিসটেন্সটা কত, টোটাল ডিসটেন্স, এখানে r এখানে r, তো হচ্ছে 2r। তো তুমি বলে দেবে যে G m1m2/2r এর হোল স্কয়ার হয়ে যাবে। কিন্তু এরকম না, কারণ আমাদের কাছে মাস গিভেন না, ঠিক আছে। তো আমাদেরকে মাসটা বের করতে হবে। তো মাস m1 টা হবে, আমরা জানি মাস = হয় ঘনত্ব ইনটু আয়তন, ঠিক আছে। ডেনসিটি ইনটু ভলিউমকে আমরা বলি মাস। তো এখানে m1 হবে রো ইনটু ভলিউমটা আমরা বের করব, ভলিউমটা হবে 4/3πr3। সেম ভাবে m2 ও হবে রো ইনটু 4/3πr3। তো আমরা যদি এই ভ্যালুগুলো এখন এখানে পুট করি তাহলে আমরা পাবো F = G, এই দুটো যেহেতু সেম m1 m2, তাহলে আমরা এটাকে স্কয়ার করে লিখে দিতে পারি। আমরা লিখতে পারি 4/3πr3 রো তার হোল স্কয়ার ডিভাইডেড বাই ওদের মাঝখানে ডিসটেন্স টুয়াইস আর ওটার হোল স্কয়ার। তাহলে আমরা এখন পাবো যে F = G 4/3π রো আর থাকছে এখানে r⁴/4r²। এখন আমাদেরকে এখানে প্রপোর্শনাল বলেছে, মিন্স এখানে কোনো কনস্ট্যান্ট টার্মস থাকবে না, এগুলো সব কনস্ট্যান্ট টার্ম। তাই জন্য এই সবগুলো কনস্ট্যান্ট টার্ম যদি উঠে যায় তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাবো F proportional to r⁴, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। এটা অপশন নাম্বার ডি ছিল, ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। তো আজকে আমরা প্রথম থেকে কি দেখলাম, আজকে আমরা সবচাইতে প্রথমে দেখেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে আমরা পেয়েছিলাম, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের সংজ্ঞাটা কি রকম, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সংজ্ঞাটা কি রকম। তারপর আমরা পেয়েছি যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সংজ্ঞাটা কি রকম। তারপরে আমরা দেখেছি যে প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, অনেকগুলো ছিল, 7টা ছিল আই গেস, প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে আমরা দেখেছি ভেক্টর ফর্ম অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমাদেরকে 3D তে যখন আমাদেরকে বলবে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে দুটো বডির মাঝখানে, তখন আমরা ওটাতে কাজে লাগে। তারপর আমরা দুটো কোয়েশ্চেন সলভ করেছি, নিউমেরিক্যাল সলভ করেছি। একটাতে ছিল যে আমাদেরকে ত্বরণ বের করতে হবে বা অ্যাক্সিলারেশন বের করতে হবে, আর আরেকটা করেছি যেটার মধ্যে আমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্স যে আছে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ওদের মাঝখানে যে রেডিয়াস আছে, সরি ওদের মাঝখানে যে ডিসটেন্স আছে ওই ডিসটেন্সের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা বের করেছি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, and if you like this video then please like, comment and share with your friends, and thank you.